তুমি তুমি আমার বাসায় এসেছো কেন? তোমার জন্য সমাজের মানুষের সামনে মুখ দেখাতে পারি না। এই সমাজের মানুষ যখন জিজ্ঞাসা করে কে আমার বাবা, আমি কোনো পরিচয় দিতে পারি না। আর তুমি আমার বাসায় কেন এসেছো? একজন ফাঁসি আসামি হয়ে কেন এখানে এসেছেন? অফিসার, ওনাকে নিয়ে যান এখান থেকে। আমি কিছুতে ওনাকে বিশ্বাস করি না। দেখুন, ওনার আজ রাত 12:01 ওনার ফাঁসি হবে। ওনার শেষ ইচ্ছা ছিল ওনার ছেলেকে দেখার, তাই আসামের শেষ ইচ্ছা পূরণ করার জন্য ওনার ছেলের কাছে নিয়ে আসছি। না না, আমি তাকে মা বলে মানি না, আর কখনো মানবো না। যে মা সমাজে বাবার পরিচয় দিতে পারে না, আমি তাকে মা বলে মানবো না। সেই ছোট থেকে মানুষের মুখে যার সন্তান শুনতে শুনতে বড় হয়েছি। উনি আমার জীবনে একটা অভিশাপ। উনার জন্য আমার জীবনটা নরক হয়ে গেছে। উনার মুখটা আমি দেখতে চাই না। উনারে নিয়ে যান তো। না না বাবা, তুই এমন ভাবে বলিস না। তুই তো আমার জীবনের সবচেয়ে বড় রতন। এর জন্যই তো আমি তোর নাম রাখছিলাম রতন। আমি তোমার জীবনের সবচেয়ে বড় রতন হইলেও কিন্তু তুমি আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিশাপ। যে অভিশাপ আমি 28টি বছর তিল করে সহ্য করে আসছি। এখন তোমার ফাঁসি হইলে সমাজের কেউ আর আমার বলবো না যে আমি জারক সন্তান। না, তুই যার সন্তান না বাবা, তোর বাবার পরিচয় আছে। তাহলে তুমি আমার বাবার পরিচয় দেওনি কেন? জীবনের 28টি বছর পার হয়ে গেল, কিন্তু এখনো তুমি আমার বাবার পরিচয় দিচ্ছ না কেন? আজ আমি তোকে সব বলবো। মৃত্যুর আগে আজ আমি তোকে সব বলে যাব বাবা। তাহলে শোন, এই শহরের সবচেয়ে বড় নেতা হাতিম খান, যাকে আমি খুন করেছি, যার কারণে আজ আমার ফাঁসির আদেশ হয়েছে, তার ব্যাপারে আমি আজ তোকে সব বলে যাচ্ছি। জানারা জানারা, তুমি একটা ভালো মানুষ দেখে বিয়ে শাদী কইরা সুন্দরভাবে সংসারটা করতে পারতা। এভাবে ইট ভেঙে রাজমিস্ত্রির কাজ করে কদিন জীবন চালাতে পারবা? কদিন সংসার সংসার করবো এই পুরুষ জাতির লগে? আমি এই পুরুষ জাতির মুখে থুতু মারি। আচ্ছা, তোমার জীবনে কি এমন ঘটছে কত তুমি পুরুষটা এত ঘৃণা করো? সেটা যদি আমি এই শহরের মানুষরে আর এই সমাজের মানুষরে কইতে পারতাম, তাইলে এই সমাজের মানুষ, এই শহরের মানুষ জানতে পারতো যে ভালো মানুষের মুখোশের আড়ালে মানুষ কত খারাপ। আমি জানি তোমার একটা ছোট পোলা আছে। এই পোলাটাকে মানুষ করার লাগে তুমি দিন রাতে খাটনি খাইতে যেতেছ, কিন্তু আমি কই কি, দিন শেষে সবার একটা আশ্রয় দরকার হয়। চাই না, আমি এই পুরুষ জাতির কাছে কোনো আশ্রয় চাই না। আমি আমার রতন রে বুকে নিয়ে সারা জীবন পার করে দিতে পারো। আর খুব দুঃখ মনে, তাই না? না ভাই, হ্যাঁ, এখন আর দুঃখ মনে হয় না। আমি আমার রতন রে মানুষের মতো মানুষ করার জন্য আমি আমার এই দুইটা হাতেরে শক্ত করে আমি কঠিন পরিশ্রম করে আমি আমার রতন একদিন এই সমাজে অনেক প্রতিষ্ঠিত করুন, মানুষের মতো মানুষ করুন। হ, পোলাটাকে প্রতিষ্ঠিত করতে পারলে তোমার হয়তো দুঃখ কষ্ট চাইব। জায়গা শোনো, আমি তো বেশি কিছু করতে পারব না, যতটুকু পারবো আমি তোমার লগে থাকবো। এখন এক কাম করো, তোমার আর কাজ করতে পারো, যাও তুমি এই আজকের মতো যাও গা। পোলাটা মনে হয় হ্যাঁ ঠিক আছে, বাড়িতে কানতেছে, যাও। আচ্ছা ঠিক আছে ভাই। আর শোনো, কালকে একটু সকাল সকাল আয় পড়বা। তুমি সকাল সকাল আইবা, তোমার সকাল সকাল ছেড়ে দেবে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি। হ্যাঁ, আসি ভাই, সালাম আলাইকুম। ভালো। তাই ওই দিন যে আমার বাচ্চার লিগা ওষুধটা দিছিলে কাশির, ওইটা একটু দাও। আরে দিতাছি, তুমি তোমার কথাটা রাখলা না। আমি তো তোমার কতবার কইলাম তোমার এই বাচ্চাটার দায়িত্ব আমি নিয়ে নেবো সব। এই যে হাড় ভাঙা খাটুনি করতেছো, এত সুন্দর চেহারাটারে নষ্ট করতেছো,
তুমি একটু বিয়ের কথাটা ভাইবে দেখো না, বিয়েতে রাজি হয়ে যাও। আমার তো ফার্মেসি আছে, সংসার চলবো। আচ্ছা ঠিক আছে, দোকান থেকে নাম হ্যাঁ তোরে তো কইলামই। আর কাছে বন্দির বাচ্চা, হ্যাঁ মেয়া মানুষ দেখলেই তো গরম ছাড়ো দুর্বল মনে হয়, তাই না? হ্যাঁ খুব বিয়াকরণের স্বাদ জাগছে। আরে ছাড়ো না আজকে তোর আমি খাইছি আরাম জাদা তোর এমনি করতে হয় কুবি ধরো বিয়ে করতে পারবি, হ্যাঁ আর কুবি আরে ছাড়ো, হ্যাঁ আরাম জাদা এদিকে এদিকে। ওই বা কিসে রে? ওই কিসে? আরে আমার বিয়ে করতে চাই, পরে আমি আর বিয়ার স্বাদ মিটাইতেছি, পরে আমি বিয়ার স্বাদ চাই। এইসব বিয়া করবি না? ওঠ ওঠ ওঠ, আর কোনোদিন আমার বিয়ের কথা কবি? হ্যাঁ না, আমি আর বিয়ের কথা কমো না। সবার সামনে কান ধরে 100 বার উঠবস করবি। এই যে আমি কান ধরে কইতেছি, আমি আর তোমার বিয়ের কথা কমু না। খালি আমারে না, কোনো মাইয়ারে আর বিয়ের কথা কবি না, কারণ তোর ঘরে বউ বাচ্চা আছে। বা কান ধরে উঠবস কর। আমি আর কোনোদিন বিয়ের কথা কমু না। আমি আর তোমার কোনোদিন বিয়ের কথা কমু না। আমার ঘরে বউ বাচ্চা আছে, আমি আর বিয়ের কথা কমু না। কার মুখ দেখলাম রে? সারা দিনে আমার মাটি হয়ে গেল। চাচা, আচ্ছা আমি আপনাকে কি বলছি যে আমার মুখটা দেখেন? চুপ কর, যার জন্মের পরিচয় নাই তার আবার বড় বড় কথা। এই তোর মতো যার সন্তানের মুখ দেখলে কার যাত্রা শুভ হইতে পারে, এর জন্যই বলছি। সকাল সকাল আমার যাত্রাটাই অশুভ হয়ে গেল। দেখেন চাচা, সেই ছোটবেলা থেকে আপনাকে কথা শুনতে শুনতে আমার ভিতরটা দইলা পুরো ছারখার হয়ে গেছে। এই মহল্লা ছেড়ে চলে যেতে পারস না? তোর মতো কুলাঙ্গার সন্তান এই মহল্লায় থাকলে আমরা ঠিক মতো চলাফেরা করতে পারি না। আমি মহল্লা সাইডে কেন চলে যাবো? আমি কি চোর না ডাকাত? আপনাকে কি এমন ক্ষতি করছি যে এই মহল্লা সাইডে আমার চলে যেতে হইব? সেটা তোর মায়ের কাছে জিজ্ঞেস কর। আপনাদের কথা মতো আমার মায়ের বাসা থেকে পর্যন্ত বের করে দিছি, আমার বাসায় আসতে দেই না। এখন আমার কি করতে হবে বলেন তো? তোর মায়ের বাসা থেকে বাই করে দিছ, সেই জন্য কি তোর বাপটা মুছে দেবো? তোর জন্মের পাপ তো আর মুছবো না। চাচা আপনার এখন কিন্তু আমি আর ছাড়বো না। চার সাথে বাচ্চা আমার মুখে মুখে কথা, তোর মুখে এত বড় বড় কথা। একটা যার সন্তানের বাচ্চা তুই আমারে হুমকি দেস? এলাকার সব লোক একত্রে কইরা আমি তোর এলাকা ছাড়ার ব্যবস্থা করতেছি। আর কত অপমান অপদস্থ করবেন আমারে? আমার কি অপরাধ? আমার বাবার পরিচয় জানি না, এটা কি আমার অপরাধ? আপনারা কথায় কথায় আমার অপমান করেন, আমার গায়ে পর্যন্ত হাত তোলেন। আমি কি মানুষ না? এই তোর একটা কথা কই, তুই আর কখনো আমার সামনে পড়বি না। তুই তো মানুষ না, তুই মানুষ নামের কলঙ্ক। তোর মতো যার সন্তানের বাইচা থাকার অধিকার এই সমাজে নাই। আমি মানুষ নামের কলঙ্ক না, আমি মানুষ নামের কলঙ্ক না, কলঙ্ক হচ্ছে আপনারা। আর একবার যদি আমার গায়ে হাত তোলেন না, আমি উল্টা প্রতিবাদ করব, কথাটা মনে রাখেন। যার সন্তান আবার প্রতিবাদ করবে, এরপর তোর সামনে পেলে বুঝাই দি মনে। কি ব্যাপার, তুমি এভাবে কাঁদছো কেন? তোমার আবার কি হলো? আমার আর বেঁচে থাকার ইচ্ছা হচ্ছে না বউ। কিসব আলতু ফালতু কথা বলছো? তোমার বেঁচে থাকার জন্যই তো তোমাকে বিয়ে করে তোমার পাশে দাঁড়িয়েছি। আমি যে একটা জীবন্ত লাশ, এটাকে কি বেঁচে থাকা বলে? আমি বাসা থেকে বের হলে মহল্লার লোকজন আমাকে নিয়ে বাজে কথা বলে, আমার মুখ দেখলে নাকি তাদের যাত্রা নষ্ট হয়, আমি নাকি অশুভ। যারা এসব বলে তুমি তাদের কথায় কান দেবে না, সবাই আল্লাহর সৃষ্টি, আর অশুভ বলে কিছু হয় না। আজকে গফুর চাচা আমার গালে থাপ্পড় মেরেছে, আর নাকি মহল্লার লোকজন নিয়ে আমাকে মহল্লা ছাড়া করবে। গফুর চাচার এত বড় সাহস হয়নি যে আমাদেরকে মহল্লা ছাড়া করবে। হ্যাঁ আসুক না, দেখি কিভাবে মহল্লা ছাড়া করে। আর আমরা তো কারো ক্ষতি করিনি। এখানে আমার কি অপরাধ? আমাকে অপমান করে আবার গায়েও হাত তুলে। তুমি কোনো প্রতিবাদ করতে পারো না? তোমার শরীরে কি কোনো রক্ত মাংস নেই? হ্যাঁ আমি বলে দিয়েছি, এরপর যদি আমার গায়ে হাত তুলে আমি তার পাল্টা প্রতিবাদ করব। একদম ঠিক কাজটাই করেছো।
ছোটবেলা থেকে তুমি মানুষের কাছ থেকে অনেক অপমানিত হচ্ছ, আর কত তুমি সহ্য করবে? এখন আর সহ্য করার সময় না, এখন প্রতিবাদ করো। হ্যাঁ, মহল্লা মানুষের কথা মতোই তো তোমার মাকে এই বাড়ি থেকে বের করে দিয়েছিস, আর তোমার মাকে এই বাড়িতে কখনোই উঠতে দেবে না। তার কারণেই তুমি আজকে সমাজের কাছে এতটা ছোট হচ্ছ, অপমানিত হচ্ছ। আমি তো কোনো অপরাধ করিনি, তার অপরাধের শাস্তি আমার কেন ভোগ করতে হচ্ছে? আরে বাবা, তুমি এভাবে কেঁদো না তো। মানুষের কথায় কান দিলে চলবে না, তোমাকে তো বাঁচতে হবে। আপনি কেন এসেছেন এখানে? কি চান আপনি? আমি আমি কই যাবো বৌমা? আমার এই পোলাটা ছাড়া তো আর আমার দুনিয়াতে কেউ নাই। আমি আমার একমাত্র ছেলের কার কাছে যাবো? ছেলে? কে তোমার ছেলে? তোমার কারণে আমি ভালো স্কুলে লেখাপড়া করতে পারিনি, তোমার কারণে ভালো বন্ধু বান্ধবের সাথে মিশতেও পারিনি। বন্ধুরা আমাকে দেখে ঘৃণা করে চলে যেত, আর তারপরে তুমি এসেছো আমার বাসায় মায়ের পরিচয় নিয়ে। তোমার লজ্জা করে না? তুই তুই আমারে মা বলে পরিচয় দিলি না? আর আমি আমি কত কষ্ট করে ইট ভাঙ্গা তোর মানুষ করছি, লেখাপড়া শিখাইছি। আমি তো সেই দামে তো তোর কাছে আইতে পারি না। আমাকে মানুষ করতে আর আমাকে লেখাপড়া করাতে তোমার কত টাকা খরচ হয়েছে বলো? আজ তোমাকে সুদে আসলে সব টাকা শোধ করে দিব, তবু আর কোনোদিন আমার বাসায় মায়ের পরিচয় নিয়ে আসবে না। না না বাবা, এইভাবে করিস না। আমি সবকিছু হারাইয়া তোরে নিয়ে বাসার স্বপ্ন দেখছিলাম। সে তুই যদি এখন আমার দূর দূর করে তাড়াই দিস, তাহলে আমি এখন কই যাবো? কোথায় যাবেন সেটা তো আমাদের দেখার বিষয় না। আপনি জাহান্নামে যান। আর আপনার মতো মহিলারা কিভাবে সমাজে মুখ দেখায়? আই শোনো, তোমাকেও বলছি, তোমাকে বিয়ে করে সমাজের মানুষের কাছ থেকে অনেক কথা আমার শুনতে হয়েছে, তো আমি তাতে কিছু মনে করিনি। কিন্তু তোমার মাকে বলে দিও সেজন্য নেক্সট টাইম এই বাসায় না আসে। আচ্ছা, তুমি কি চাও না আমি একটু সুখ শান্তিতে বসবাস করি? আমি জারুর সন্তান বলে সমাজের কোনো মেয়ে আমার বিয়ে করতে চায় নাই। বিয়ে করে যখন একটু সুখের আশায় ঘর বেঁধেছে, আর তুমি সেই ঘর ভেঙে দিতে এসেছো। আমি তো সুখের ঘর ভাঙা দিতে আসি নাই বাবা। তাহলে কিসের জন্য এসেছো? আমি তোমাকে একদিন বলছি না, যেদিন বাবার পরিচয় নিয়ে আসতে পারবা সেই দিন দেখা করবা। আমি তোর কথা দিতেছি, আমি আর কোনোদিন তোর বাসায় আসবো না। আমি যদি তোর বাসায় আসলে তোর সুখ শান্তি নষ্ট হয়, তাহলে আমি তোর সুখ শান্তি নষ্ট করতে কোনোদিনও তোর বাসায় আসবো না, কোনোদিনও না। আর কোনোদিন যদি তোমার মায়ের বাড়িতে আসে, আমি বাসা ছেড়ে চলে যাব। আশ্চর্য, তুমি বাসা ছেড়ে যাবে কেন? আমি কি আমার মাকে কোনোদিন আমার বাসা আসতে বলেছি? তাহলে সেই বাসা আসে কেন? জানি না সে কেন আমার বাসা আসতে চায়। আমি সবসময় তার থেকে দূরে সরে থাকতে চাই। তাকে দেখলে আমার বুকে অশান্তির আগুন দাও দাও করে জ্বলে ওঠে। আজকে তোমাকে ভালোবেসে বিয়ে করেছি বলে আমি আমার বাবা মায়ের বাসায় যেতে পারি না, বলতে পারি না তোমার পরিচয়ের কথা তাদের কাছে। তারপরেও যদি এই মহিলাটা আমাদের এই বাসায় চলে আসে, তখন তো নিজেকে আর ধরে রাখতে পারি না। সমাজে সবার মতো তুমিও যদি আমাকে বলবো যাও, তাহলে তুমি ভুল করবে। এটা তুমি কেমন কথা বললে রতন? তোমাকে যদি ভুলে বসতাম, তাহলে মানুষের এত কথা শোনার পরও তোমাকে কেন বিয়ে করলাম? জানো গো, ছোটবেলা থেকে আমি মানুষের কখনোই ভালোবাসা পাইনি। শুধু কি পেয়েছি জানো? লাঞ্ছনা আর ধিক্কার। একমাত্র তুমিই বলেছিলে যে আমাকে ভালোবেসে সবসময় পাশে থাকবে। তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, তাহলে হয়তো বা আমার আর বাঁচার কোনো উপায় থাকবে না। আমি তো তোমার উপর রাগ করে চলে যেতে চাচ্ছি না। আমার শুধু একটাই রাগ, তোমার মায়ের ওপর। তার কারণে আজকে তুমি আমি সমাজের মানুষের কাছে ছোট হয়ে আছি। জানো, ছোটবেলায় মানুষ যখন অনেক কথা বলতো, তখন আমি এইসব বুঝতাম না। বড় হওয়ার পরেও যখন মানুষ এইসব কথা বলে, এখন আমার কি মনে হয় জানো? আমি সুসাইড করি। খবরদার, এসব কথা আর একবারও মুখে আনবে না। তোমার একটাই পরিচয়, তুমি মানুষ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জাহানারা, তুমি এত বছর পর? আমার একটা হাতুড়ি দিবেন, আমি আবার ইট ভাঙতে চাই। তুমি কত কষ্ট করে ইট ভাঙ্গে রাজমিস্ত্রি কাম করে তোমার পোলাটারে মানুষ করছো।
এখন তো তোমার আর অভাব থাকার কথা না, দুঃখ কষ্ট থাকার কথা না। আমার ছেলে এখন তার বাপের পরিচয় জানতে চায়, এখন সে আমারে ঘৃণা করে। আপনি কোন, আমি আমার এই ছেলেটার লেগে কি না করছি? আমার সব চেষ্টা বিফলে গেছে ভাই। এত বছর পর তোমার কাছে একটা সত্য কথা জানতে ইচ্ছে করতেছে, আমার কওয়া যায় না। কি সত্য কথা ভাই? না মানে, সত্যি কি তোমার সন্তানের বাবার কোনো পরিচয় আছে? হ আছে, অবশ্যই আছে। তাহলে তোমার পোলারে তার বাবার পরিচয় কও না কেন? এই যে তোমার পোলা এই সমাজে রাস্তা দিয়ে চলাফেরা করার সময় পিতৃহীন পরিচয়ের কারণে কত মানুষে কত কথা কয়, তখন তোমারও তো সে ঘৃণা করবই, এটি স্বাভাবিক। আমার পোলার বাপের পরিচয় যদি দেওয়ার সাধ্য আমার থাকতো তাইলে আমি দিতাম। তার মানে শোনো, তোমার এই একটা কথা আমি বারবার কইতে চাইছি, তুমি কৌশলে এড়াই গেছো, কোনোদিন আমার কিছু খুলে কও নাই। আজ তোমার কইতে হইব কি এমন ঘটনা তোমার জীবনে ঘটছিল। তাইলে শুনতে চান? হ্যাঁ জানালা, আমি শুনতে চাই, তুমি সব আজ আমার খুলে কও। তাইলে শুনেন। শোনো না, তোমার জন্য একটা সুখবর ছিল। সুখবর? কিসের সুখবর? তুমি বাবা হতে চলেছ। মানে তোকে আমি বিয়ে করেছিলাম ফুর্তি করার জন্য, তোর পেটের সন্তানের বাবা হওয়ার জন্য নয়। এইসব তুমি কি বলছো? তুমি তো আমার বাবার কাছে গিয়ে বলেছিলে যে আমায় বিয়ে করে তুমি আমার বাবাকে দারিদ্রতা থেকে মুক্তি দেবে। ওহো, এটা তো আমার রাজনৈতিক চাল। আরে যখন তোর বাবা পেপার পত্রিকায় অসহায়ের মতো কেঁদে কেঁদে টাকা নাই অর্থ নাই বলে তোর বিয়ে দিতে পারছিল না, তখন আমি হাতেম দায়ের মতো তোর বাবার পাশে দাঁড়িয়েছিলাম। আর দাঁড়িয়ে আমি বিয়ে করেছিলাম, এই বিয়ে লোক দেখানো বিয়ে। আর অন্যদিকে আমি সমাজে একজন মহান মানুষ চেয়েছিলাম। এসব তুমি কি বলছো? তার মানে তুমি একটা ভালো মানুষের মুখোশের আনলে তুমি তো একটা ভণ্ড প্রধান। এই শহরের কাকপক্ষেও আমার নামে ভালো ছাড়া মন্দ বলে না। আর তোর কারণে আমার মুখও উন্মোচন হতে দেবো না, কারণ আমার স্ত্রী সন্তান আছে। আর তোকে এখানেই শেষ করে দিয়ে কালকে পত্রিকায় দেবো তুই সুসাইড করেছিস। না না, তোমার দোয়াই লাগে, তুমি আমার আমার সন্তানটাকে এই পৃথিবীর আলো দেখতে দাও। এত বড় পাপ কাজ তো তুমি করো না প্লিজ। তোকে বাঁচায় রাখলে ভবিষ্যতে তুই আমার পথের বাধা হয়ে দাঁড়াবি, তোর সন্তান আমার পথের বাধা হয়ে দাঁড়াবে। আমি চাই না আমার এই নেতার লেবাসে কোনো কলঙ্কের কালিমা পড়ে যাক। না না, আমি তোমার পায়ে ধরে বলছি, তুমি আমাকে আমার আমার সন্তানকে তুমি এই পৃথিবীর আলোর মুখ দেখতে দাও। আমি প্রয়োজনে কাউকে বলবো না যে তুমি আমার সন্তানের পিতা। সত্যি বলছিস তো? আমি সত্যি বলছি। আমি আজ রাত্রে তোমার সংসার ছেড়ে চলে যাব। আমি আর কোনোদিন কাউকে বলবো না যে তুমি আমার সন্তানের পিতা ছিলে। আমি কোনোদিন কাউকে বলবো না তুমি আমার স্বামী ছিলে। তোর বাবা যখন তোকে জিজ্ঞেস করবে তখন কি বলবি? তাহলে বলবো যে আমার কারণে আমার সংসার ভেঙে গেছে। আর বলবো যে তুমি খুব ভালো মানুষ ছিলে, তোমার মতো মানুষ এই দুনিয়াতে একটাও নেই। গুড, ভেরি গুড। কখনো যদি আমার নামে কোথাও ভালো ছাড়া খারাপ বলিস, তুই যেখানে থাকিস না কেন, তোর সন্তান যেখানে থাকুক না কেন, সেখানে গিয়ে তোদের মেরে ফেলবো। কথাটা মনে রাখিস। যা, এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যা। তারপর আমি আমার গর্বের সন্তান নিয়ে যখন আমি আমার দরিদ্র বাবার কাছে যাই, উনি সবকিছু শুই না হার্ট অ্যাটাক করে মারা যায়। আমার আর এই 3 কুলে কেউ থাকলো না ভাই। তাহলে এই শহরের সবচেয়ে বড় নেতা হাতেম খালি তোমার পোলার বাবা? আমি আমার সন্তানের জীবন বাঁচানোর লিগা
তার তার জীবনে জানি কোনো বিপদ আপদ না আসে, এই জন্য আমি আমার সন্তানের কখনো তার বাবার পরিচয় দেই নাই। আমার পোলা অনেকবার তার বাপের পরিচয় জানতে চাইছে, কিন্তু আমি আমার পোলারে তার বাপের পরিচয় দিতে পারি নাই। তোমার পোলা তো এখন অনেক বড় হয়েছে, এর মধ্যে কি তুমি হাতিম খানের সাথে যোগাযোগের চেষ্টা করছিলা? অনেকবার চেষ্টা করছি, কিন্তু কোনোদিন আমি তার কাছে যাইতে পারি নাই। আর এখন তো সে অনেক বড় নেতা, আমার মতো একটা নগণ্য মানুষ, তার কাছে যাওয়াটা তো এত সহজ না ভাই। নেতা হাতিম খানের কাছে যাওয়ার সুযোগ আমি তোমারে করে দেব। তুমি তার হাতে পায়ে ধরা তার সন্তানের জন্য পিতৃ পরিচয় চাইবা। নিশ্চয়ই এতদিনে তার মধ্যে একটা মায়া জন্মাইছে সন্তানের লেগে। আমি যদি একবার নেতা হাতিম খানের কাছে যাইতে পারি, তাইলে এতটা বছরের সব কিছুর হিসাব আমি চুকায় দিই। কিছু ভাবতেছো জানারা? না না, কিছু না। আচ্ছা, আপনার কি ওনার সাথে কোনো সম্পর্ক আছে? না, আমার কোনো সম্পর্ক নাই। তাহলে আপনি কিভাবে এই নেতা হাতিম খানের সাথে আমার দেখা করার সুযোগ করে দিবেন? শোনো, আমার পরিচিত এক ছোট বোন আছে, সে নেতা হাতিম খানের বাসায় কাজ করে। তার কাছে তোমার নিয়ে যাই পরিচয় করে দেবো, আর কয়ে দেবো সে যেন তোমার হাতিম খানের বাসায় ঢোকার জন্য সুযোগ করে দেয়। আচ্ছা ঠিক আছে, আপনার কাছে ভাই আমার একটা অনুরোধ আছে। কও। আপনি শুধু আমার তার বাসায় একটু আশ্রয়ের ব্যবস্থা করে দেন, আর আপনি উনার কাছে কিছু কয়েন না যে আমি নেতা হাতিম খানের বউ ছিলাম। কেন? না মানে এটা আপনার কইতে না, আমি সময় সুযোগ করে উনারে খইয়া দেব না। আচ্ছা ঠিক আছে, আমি তারে কমু না কিছু, শুধু তোমার নিয়ে গিয়ে তার কাছে রেখে আসুন। তুমি তার লগে মিল দিয়ে ব্যবস্থা করে নিও। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তুমি চলো আমার সাথে। বলছি কেমন আছিস? ভালো আছি ভাইজান, তুমি এই সময়? আসলে হয়েছে কি বোন, এই বোনটা আমার দীর্ঘদিনের পরিচিত আর খুবই বিশ্বস্ত। এখন একটু অসহায় হয়ে পড়ছে, তোর একটু থাকতে দিবি? আরে আমি তো একলাই থাকি, রাখতে তো কোনো সমস্যা নাই। ভাইজান, তুমি যখন নিয়ে আইছো, তোমার বিশ্বস্ত তার মানে আমারও বিশ্বস্ত। আসলে হয়েছে কি, এই বোনটা আমার এখানে দীর্ঘদিন ধরে ইট ভাঙতো। তারপরে ইট ভেঙে ভেঙে তার একটা পোলা ছিল, তার মানুষের মতো মানুষ করছে, প্রতিষ্ঠিত করছে। সে পোলা এখন তারা দেখতে পারে না। আচ্ছা তুই কত বোন, এখন কি এই বয়সে তার ইট ভেঙে খাওয়ানো সম্ভব? হায় হায় বোন, তুমি তো অনেক বড় অভাগী। তুমি কি অবাগী বইন্ডারে তোমার এখানে একটু আশ্রয় দিবা বোন? আমি যেমন করে হোক ইট ভাঙ্গা আমি আমার খাওয়ানোর পয়সা জোগাড় করে ফেলাম, তুমি খালি আমার একটু মাথা গোজার ঠাই দাও। আরে কোনো সমস্যা নাই, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? তুমি আমার বাসায় থাকবা, তোমার কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না। আজ থেকে মনে করবা আমি তোমার নিজের বোন। আমি জানতাম রে সালেহা, তুই ফিরাই দিতে পারবি না, এর লাগে তো তোর কাছে বোনটারে নিয়ে এসেছি। শোন, ওই অন্তরে তোর এনে থাকবো, আর যদি কোনো সাহায্য সহযোগিতা লাগে তুই আমারে কোষ, আমি সাহায্য করবো। ঠিক আছে ভাইজান, কোনে আমার অনেক একলা একলা থাকতে ভাল লাগে না। ওই নেতা বাড়িতে কাজ করে আইয়া সারাদিন আর সময় কাটে না। আজ থেকে যদি এই বোন যে আমার সঙ্গী হয়, তাইলে আমরা দুই বোনে মিললা সুখ দুঃখের গল্প করে দিনটা কাটা দিব। তাহলে তো খুব ভালো হইলো, তুমি থাকো, আমি যাই, পরে খোঁজ নিব না। হ্যাঁ আচ্ছা আসি বোন। আচ্ছা ভাই। যাও। আরে তুমি এভাবে মন মরা হয়ে বসে আছো কেন? নাচছে আমার জীবনের সঙ্গে তোমার জীবনটা জড়িয়ে তোমার জীবনটা নষ্ট করে দিয়েছে। আসলে কি জানো, নিজেকে অনেক অপরাধী মনে হয়। আরে তুমি সবসময় কি বাজে চিন্তা করো বলো তো? বাজে চিন্তা নয়, মানুষের কথা শুনতে শুনতে তুমি একদিন আমার ছেড়ে চলে যাবা। তোমার সুন্দর জীবনে আমার ছায়া পড়লে সেদিন তোমার জীবনটাও নষ্ট হয়ে যাবে। আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না। আমি যদি মানুষের কথা শুনতাম তাহলে তোমাকে বিয়ে করতাম না, আর তোমার সাথে সংসারও করতাম। জানো, মাঝে মাঝে অনেক খারাপ লাগে। বুদ্ধি হবার পর থেকে বাবা ডাকতে একটিবারের জন্য কাউকে ডাকতে পারিনি। আল্লাহ মানে কেন এত বড় শাস্তি দিল বলতে পারো? তুমি কষ্ট নিও না,
তুমি নিচের দিকের মানুষের দিকে তাকিয়ে দেখো, তারা তোমার থেকে অনেক কষ্টে আছে। তুমি তো নিজেকে একটা পজিশনে দাঁড় করিয়েছো। তুমি ভুলে যাও এসব অতীতের কথা। তুমি ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো। আবার ভবিষ্যৎ যে শুধু অন্ধকারেই ঢাকা দেখতে পারছি। দেখো, তুমি যদি সবসময় সব আজে বাজে চিন্তা করো, তোমার জীবনটা বাধাগ্রস্ত হবে। আর আমি তোমাকে নিয়ে সামনের দিকে অগ্রসর হতে পারবো না। প্লিজ, অতীতকে ভেবে তুমি আর নিজেকে কষ্ট দিও না। তুমি অতীতকে ভুলে যাও। ও মা গো, বোন, তোমার কি খুব খারাপ লাগতেছে? বোন, আমার শরীরের মধ্যে যে জ্বর উঠছে, মনে হইতেছে আমি কালকে নেতা বাড়িতে যাই আর কাজ করতে পারবো না। আর যদি না যেতে পারি তাহলে তো নেতা আমারে কাজে রাখবো না। কেন রাখবো না কেন? কয়দিন আগে 7 দিনের ছুটি কাটেছি, এখন যদি না যাই তাহলে নেতা আমারে বাদ দিয়া দিব। মনে হইতেছে আমি এই জ্বর নিয়ে নেতা বাড়িতে যাই কাজ করতে পারবো না। আচ্ছা, তোমার বদলে যদি আমি আগামীকালকে সকালে যাই তাহলে কি হইব? তুমি যাইবা বোন? আমি এটাই ভাবতেছিলাম। আসলে কি, এত বড় নেতা বাড়িতে কাজ সহজে পাওয়া যায় না। আমি অনেক কষ্ট কইরা এই কাজটা পাইছি বোন। কাল যদি তুমি আমার বদলে যাও তাইলে নেতা আমাদের কাছ থেকে বাদ দিব না। আচ্ছা, তুমি কোনো চিন্তা করো না। আমি কালকে সকালে নেতার বাড়িতে যাই কাম করে আসবনি। আর আমি ওনারে কই আসবনি যে তুমি খুব গুরুতর অসুস্থ। তুমি আমার বাঁচাইছো বোন, আমি না অনেক চিন্তা করতেছিলাম। কিন্তু আমার তো আসলে ধোয়া কাপড় চোপড় নাই, সবগুলাই নোংরা। এখন ওনার বাড়িতে যদি এখন আমি যাই, উনি কি আমার ঢুকতে দিব? আমার অনেক ভালো ভালো কাপড় আছে, ধোয়া কাপড় আছে। তুমি ওইটা একটা পিন্দা কালকে নেতা বাড়িতে যাইও আমার বদলে কাজ করতে। আচ্ছা ঠিক আছে। আর শোনো, তুমি যে পর্যন্ত সুস্থ হয়ে না উঠবা ওই পর্যন্ত আমি নেতার বাড়িতে কাম করবো না। তুমি এটা নিয়ে আর কোনো চিন্তাই করো না। তুমি আগে সুস্থ হয়ে ওঠো। সালেহা, সালেহা, হুম, ঘর খোলা, আওয়াজ নাই, কামে গেছে নাকি? এই তো। এ কি কি রে বোন, কি হয়েছে তোর? শুয়ে রয়েছিস কেন? ভাইজান, কালকা থেকে যে আমার শরীরে জ্বর উঠছে, আসলে ওই বোনটা অনেক ভালো। আমার যে কত সেবা যত্ন করছে, আজকে আবার নেতা বাড়িতে আমার বদলে কাজ করতে গেছে। খস কি তোর বাসা ঘরে ঢুকতে দিব? আমি ওই বাসার কেয়ারটেকারে ফোনে সবকিছু কইয়া দিছি। এবার মৃত জাহানারা তার সন্তানের বাবার অধিকার ফিরে পাবে। আমি তো ওটাই চেয়েছিলাম। ভাই, কি ভাবতেছ? না কিছু না, ও আইলে পরে আমার লোক একটু দেখা করতে পারছে। আসলে আমি ওরা দেখতে এসেছিলাম কেমন আছে। আচ্ছা ঠিক আছে ভাইজান, উনি আসলে আমি কমনে তোমার সাথে দেখা করতে। আচ্ছা ঠিক আছে। ও, তোরা কি এখন ডাক্তার কাছে নিয়ে যাবো? না না ভাইজান, আজকে দিনটা দেখি, যদি জ্বর ভালো না হয় তাহলে কালকে যাবো না ডাক্তারের কাছে। আচ্ছা ঠিক আছে, তো যদি জ্বর বেড়ে যায় আমার মোবাইল করে কোষ, আমি এসে তোরা ডাক্তার কাছে দিয়ে যাবো। হ্যাঁ, তাহলে আমি আন গেলাম। এই সালেহা, তুই একদিন কই মাছ রান্না করেছিলি না? আমার গেস্ট খেয়ে তোর খুব প্রশংসা করেছিল। আমার সেই গেস্ট আবার আসছে। ভালো করে সেদিনের মতো একটু ঝাল করে কই মাছটা রান্না করে রাখি। হাতিম খান, ওই এত বছর পর আমার বাসায় কিভাবে এলি? আমি জানতাম তুই কোনোদিনও তোর বাড়িতে আমারে ঢুকতে দিবি না। আমি বহুত কষ্ট করে তোর বাড়িতে ঢুকছি। আজ এত বছরের সব হিসাব নিকাশ তোর লগে করার বাকি আছে। এই, কার সাথে কথা বলছিস সেটা ভুলে গেছিস? না, ভুলা যায় নাই। আজ 28 বছর যাবত আমি আমার মুখটা বন্ধ করে রাখছি। তুই তো আমার জীবনটাকে তিলে তিলে শেষ করে দিছস। আজ আমি আমার পোলার কাছে আমি আর মুখ দেখাইতে পারি না। আমার পোলাটা সমাজে
জারজ সন্তান নামে পরিচিত। এই সব কিছুর হিসাব আজ তোর দিতে হইব হাতিম খান। আমার জীবনটা তো তুই শেষ করে দিছিস, এবার তোর জীবন শেষ করে আমি ফাঁসিতে ছিলাম। ওই হাতিম খানই ছিল তোর বাবা। বাবা বললে ভুল হবে, সে ছিল একটা জানোয়ার, জালিম, একটা মুখোশধারী মানুষ। তার ভয়ে আমি 28টা বছর তোকে তোর বাবার পরিচয় দিতে পারিনি বাবা। ওই হাতিম খানকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছি শুধু তোকে তোর বাবার পরিচয় দেওয়ার জন্য। আমি তো তোকে জেলখানায়ও ডেকেছিলাম, কিন্তু তুই তো আমাকে দেখতে যাসনি বাবা, তাই তো তোর বাসায় এসেছি। আজ আমি মরার আগে তোকে তোর বাবার পরিচয়টা দিয়ে যেতে। মা, এতদিন তোমার বুকের মধ্যে এত দুঃখ কষ্ট গোপন রেখেছিল মা, আমি আসলে ভুল বুঝছিলাম মা, আমি ভুল বুঝছিলাম মা। এমন নেই, দেখছো আমার বাবার পরিচয় আছে, মহল্লার সবাই জানাই তো আমার বাবার পরিচয় আছে। ও মা, আমি আসলে ভুল করছি মা, তুমি আমাকে মাফ করে দাও মা। ও মা, আমার মাফ করে দাও। কাঁদিস না বাবা, আমি শুধু মরার আগে তোর মুখটা একবার দেখতে এসেছিলাম বাবা। ওঠ। আমি সারা জীবন তোর জন্য কিচ্ছু করতে পারিনি বাবা, উল্টো তুই আমার জন্য সারা জীবন মানুষের কাছে কথা শুনেছিস। তুই পারলে তোর এই অভাগী মাকে তুই ক্ষমা করে দিস বাবা। না না মা, আমি তোমার বাসি হইতে দেবো না মা, আমি তোমার বাসির দড়ি গলায় নেব মা। অফিসার, আমার মায়ের বাসি আমারে দেন। এ হয় না, আপনি আবেগের বশে যেটা বলছেন, বাস্তবতার ক্ষেত্রে এটা কখনোই গ্রহণযোগ্য হবে না। আপনার মা খুন করেছে, আর আজ রাত 12টা 1 মিনিটে তার ফাঁসি হবে। না, আমার মায়ের বাসি হইতে দেবো না আমি। আমার মায়ের বাসি দিতে হলে আমার বুকে গুলি চালাই নিতে হইব মা। দেখুন, পারবেন না, করবেন না, ওনাকে নিয়ে দিন। আমারে যাইতে দে বাবা, আমি মরার আগে আল্লাহর কাছে দোয়া করে যাই তুই যেন সারা জীবন সুখে থাকস, ভালো থাকস। আমি তোর এই দুনিয়াতে আনার লেগা যে সংগ্রাম করছিলাম তা সফল হয়েছে। তুই অনেক বড় হয়েছিস, তুই এখন মারে সারা একা একা চলতে পারবি বাবা। আমার কথা মনে করে তুই মনে কোনো কষ্ট নিস না, তুই ভালো থাকিস। আমার আর মনে কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। না, আপনারা আমার মায়ের আমার বুক থেকে নিতে পারবেন না মা। মা, 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 আপনারা আমার মায়ের নিয়ে যান না মা।